হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মেঘের সকালটা শুরু হলো বেশ এলোমেলোভাবে। রাতে দেরিতে ঘুমানোর দরুন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে তৈরি হওয়া, সব মিলিয়ে মন মেজাজ একদমই ভালো নেই তার। তাড়াহুড়ো করে বেরিয়ে শান্তিনিকেতনের উঠোন পেরিয়ে গেট পর্যন্ত আসতেই দেখতে পেল শ্রাবণ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। সকালবেলা শ্রাবণের মুখোমুখি হতে একদম ইচ্ছে ছিল না মেঘের, কিন্তু কিছু করার নেই, ওর জন্যই অপেক্ষা করছে শ্রাবণ। এই মুহূর্তে শ্রাবণের সাথে কোনো কথা বাড়াতে চায় না সে, তাই চুপচাপ মুখ কালো করে গাড়িতে উঠে বসলো মেঘ। তা দেখে কিছুটা অবাক হলো শ্রাবণ। প্রতিদিন কোনো না কোনো কাহিনী বাঁধানো মেয়ে আজ হঠাৎ এত নিরিবিলি ভঙ্গিতে সব করে যাচ্ছে, কেমন যেন অদ্ভুত ঠেকছে শ্রাবণের কাছে। আর কিছু না বলে নিজেও গাড়িতে চেপে বসে পড়ল শ্রাবণ। গাড়ি চলতে শুরু করেছে। জানালার পাশ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকলেও মেঘের মন অন্য কোথাও নিবদ্ধ। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কাল রাতের কথা। নিজেকে যথাসম্ভব শ্রাবণের থেকে দূরে রাখতে হবে। গলে গেলে কিছুতেই চলবে না তার, প্রয়োজনে একেবারে এড়িয়ে চলবে তাকে। এসব ভাবনা চিন্তার মাঝেই ডুবে আছে মেঘ। পড়াশোনার কি অবস্থা তোর? শ্রাবণের প্রশ্নে চমকে উঠল মেঘ। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। মূলত সে বোঝার চেষ্টা করছে শ্রাবণ আসলে কি বলছে। এরপর সংযত হয়ে মেঘ বলে উঠল, ভালোই। তোর হাবভাব দেখে তো মনে হচ্ছে না তেমন কিছু পড়িস। মেঘ বিরক্ত হয়ে তাকালো শ্রাবণের দিকে, কিন্তু শ্রাবণ নির্বিকার। গাড়ি চালাতে চালাতে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলে যাচ্ছে। তোমার এত জানার দরকার নেই, বিরক্ত ভঙ্গিতে বলে উঠল মেঘ। শ্রাবণের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। তা দেখে মেঘ আর কিছু বলার ইচ্ছে হলো না। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল সে। গাড়ি এসে ভার্সিটিতে পৌঁছতেই হন হন করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো মেঘ। শ্রাবণও ধীর পায়ে নামলো গাড়ি থেকে। মেঘ চলে যেতে নিলে পেছন থেকে শ্রাবণ বলে উঠল, আমার সাথেই বাড়িতে যাবি, মনে থাকে যেন। মেঘ বিরক্ত হয়ে তাকালো শ্রাবণের দিকে। এরপর রুষ্ট কণ্ঠে বলে উঠল, আমি একাই যেতে পারবো, তোমার কষ্ট করতে হবে না। তোর মতামতের গুরুত্ব আমি কবে থেকে দিতে শুরু করলাম আবার? তোকে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। বলেই গটগট করে হেঁটে চলে গেল শ্রাবণ। মেঘ কিছুক্ষণ তাকিয়ে থাকলো শ্রাবণের দিকে। লোকটা এত ঠান্ডা মাথায় এত কিছু বলে দেয় যেন ওর না বলার কোনো অধিকারই নেই। মেঘ দাঁতে দাঁত চেপে রাগ সামলালো। এরপর হাঁটতে শুরু করলো ক্যাম্পাসের ভেতরে। মেঘ আজ একটু বেশিই ক্লান্ত। কাল থেকেই শ্রাবণের জন্য তার মুড খারাপ হয়ে আছে। শ্রাবণ বরাবরই ওর ব্যাপারে মাত্রাতিরিক্ত প্রোটেক্টিভ, কিন্তু সেটার ফলাফল সবসময় মেঘের পক্ষে যায় না। এসব ভাবতে ভাবতেই বিরক্ত হয়ে করিডোরে দাঁড়িয়ে আছে মেঘ। আজ রুহি আসেনি, বলেছিল আসবে, তবে কি যেন গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেল আর তাই তার আসা হয়নি। করিডোরের বাতাসটা একটু বেশি, তাই নিঃশব্দে সেখানেই দাঁড়িয়ে রইল মেঘ। তুই মেঘ, তাই না? আচমকা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছন ঘুরে তাকালো মেঘ। লাল কালো কম্বিনেশনের একটা শাড়ি পরে একটা মেয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে খারাপ না, বরং বেশ আকর্ষণীয়। ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু অন্য ডিপার্টমেন্টের হবে হয়তো, কারণ মেঘ ওকে ঠিক মতো চেনে না। মেয়েটা আবারও হেসে বলে উঠল। মেঘ বিরক্তি চেপে মাথা নেড়ে বলে উঠল, বলুন। মেয়েটা একটু ইতস্তত করতে লাগলো, তারপর এক গাল মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, স্যার তোমার কাজিন, তাই না? মেঘের ভ্রু কুঁচকে গেল। মৃদু কণ্ঠে আওড়ালো, স্যার মানে শ্রাবণ স্যার? ওনার কোনো গার্লফ্রেন্ড আছে? মেয়েটা সরাসরি প্রশ্ন করে বসলো মেঘকে। মেঘ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। মনের মধ্যে যেন কোথাও কাঁটা ফুটে উঠল তার। এই মেয়ে শ্রাবণের সম্পর্কে জানতে চাইছে কেন? নিজেকে সামলে মেঘ বলে উঠল, আপনি এই প্রশ্ন আমাকে কেন করছেন? মেঘ ঠান্ডা গলায় কথাটা বলে উঠল, যদিও ভেতরে ভেতরে কিছু একটা গরম হয়ে উঠছিল তার। মেঘের কথায় মেয়েটা লাজুক হেসে বলে উঠল,
আসলে আমি স্যারকে পছন্দ করি, বুঝতেই তো পারছো, কিন্তু উনি এত গম্ভীর, কিছুই বোঝা যায় না। তাই ভাবলাম তুমি তো স্যারের ডিপার্টমেন্টেই পড়ো, আর স্যার কাজিনও, হয়তো তুমি কিছু জানো। মেঘের গলার ভেতরে মনে হচ্ছে কিছু আটকে গেল। শ্রাবণ, অন্য কোনো মেয়ের ব্যাপারে না, অজান্তেই এটা সহ্য হচ্ছে না মেঘের। ওর চোয়ালখানা শক্ত হয়ে এলো, কিছুটা গম্ভীর গলায় বলে উঠল, ওনার সম্পর্কে আমার এসব জানার দরকার নেই। আর তাছাড়া স্যার ব্যক্তিগত বিষয়ে কারো সঙ্গে কথা বলে না, আর আমার মনে হয় না উনি আপনাকে পাত্তা দেবেন। মেয়েটা একটু লজ্জা পেল, কিন্তু তবুও হাল ছাড়ল না। তবুও তুমি যদি একটু হেল্প করতে। মেঘ এবার পুরোপুরি বিরক্ত হয়ে গেল। শ্রাবণ ওর, তার জন্য অন্য কেউ ভাবছে, এটা কি আদৌ সহ্য করা যায়? মেঘ চোখ সরু করে বলে উঠল, আমি কিছু করতে পারবো না, তবে যদি আপনি এতই আগ্রহী হন নিজে গিয়ে জিজ্ঞেস করুন। কিন্তু আমার ধারণা আপনার প্রশ্ন শুনেই স্যার আপনাকে ক্লাস থেকে বের করে দিবেন। মেয়েটা এবার সত্যিই চুপ করে গেল। কয়েক সেকেন্ড পরে বিড়বিড় করে বলল, বুঝতে পারছি, উনি আসলেই বেশ কঠিন মানুষ। ঠিক আছে, ধন্যবাদ, বলেই মাথা নেড়ে চলে গেল মেয়েটা। এইদিকে মেঘের ভেতরে ভেতরে উত্তপ্ত লাভা প্রবাহিত হতে শুরু করেছে। রাগে গজগজ করতে লাগলো মেঘ। এই মেয়ে শ্রাবণের ব্যাপারে এত কৌতূহলী কেন? শ্রাবণ কি আসলেই এতটা আকর্ষণীয়? মেঘের বুকের ভেতরটা পুড়ছিল। ও নিজেই নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, আশ্চর্য, আমি এসব ভাবছি কেন? আমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শ্রাবণ আমার কি হয়? কিন্তু প্রশ্নটা নিজেকে নিজে করেই যেন ওর মাথা দুলে উঠল। শ্রাবণ কি আসলেই তার কিছু হয় না? কেনই বা এত জ্বালা হচ্ছে ওর? দূর ছাতার মাথা, এসব ভেবে নিজেকে পীড়া দেওয়ার কোনো মানেই হয় না। ভেবেই হাঁটা ধরে মেঘ। আজ আর ক্লাস করবে না। এখন সে বাড়িতে যাবে, একা একা ক্লাসে মনোযোগও বসবে না। তাই শ্রাবণকে না জানিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার জন্য হাঁটা ধরে মেঘ। কিছু দূর আসতেই মেঘের পথ আটকে দাঁড়ালো রাশেদ। রাশেদ নামটা শুনলেই অনেকের ভ্রু কুঁচকে উঠবে। একদম ভালো ছেলে নয় রাশেদ, বাবা মায়ের অতি আদরের নষ্ট পুত্র যাকে বলে। ভার্সিটি প্রায়ই সবাই জানে সে মেয়েদের সঙ্গে আজেবাজে ব্যবহার করে, ভয় দেখায়, কখনো কখনো তার আশেপাশের ছেলেগুলো বিপথে নিয়ে যায়। তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ উঠেছে, কখনো সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, কখনো জুনিয়র মেয়েদের বিরক্ত করা। কিন্তু তার পরিবার প্রভাবশালী হওয়ায় সে বারবার পার পেয়ে যায়। বন্ধুত্বের নাম করে ছেলেদের বিপথে নিয়ে যাওয়া, মেয়েদের জোর করে প্রপোজ করা, কিংবা ভয় দেখিয়ে জিম্মি করার মতো অনেক ঘটনাই তার নামে শোনা যায়। তবে আজ হঠাৎ মেঘের কাছে কী কাজ তার? ভাবতে ভাবতেই মেঘের চোখ যায় রাশেদের পাশে দাঁড়িয়ে থাকা অয়ন আর কয়েকজন ছেলের দিকে। অয়ন আর রাশেদকে একসাথে দেখেই মেঘের গা ঘিন ঘিন করে উঠল। রাশেদ সম্পর্কে ভার্সিটিতে যত কিছু শুনেছে তার অর্ধেক সত্যি হলেও সেটা যথেষ্ট ভয়ঙ্কর। অয়নকে ফিরিয়ে দেওয়ার মনে হচ্ছে অয়নই রাশেদকে ডেকে এনেছে। মেঘ চোখ মুখ শক্ত করে তাদের পাশ কাটিয়ে হাঁটতে লাগলো, কিন্তু রাশেদ এক লাফে তার সামনে এসে আটকে দিল তাকে। এই যে সুন্দরী, এত তাড়াহুড়ো কিসের? মেঘ এক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর স্বরে বলে উঠল, পথ ছাড়ুন আর সরে দাঁড়ান। রাশেদ বাঁকা হেসে উঠল, তার চোখে কেমন একটা নোংরা দৃষ্টি। সরে দাঁড়াবো? কিন্তু তুমি তো আমাদের কথা বলারই সুযোগ দাওনি এখনো। আমার মনে হয় না আমার আপনাদের সাথে কোনো কথা বলার আছে। সরে দাঁড়ান, আমি বাড়ি যেতে চাই। রাশেদ মেঘের আর একটু সামনে এলো, এরপর হাত বাড়িয়ে মেঘের পথ আটকে দিল। আশেপাশে কয়েকজন ছাত্রছাত্রী থাকলেও এরা সবাই জানে রাশেদের সাথে পেরে ওঠা সহজ নয়। ওর বিরুদ্ধে কেউ গেলে পরে অনেক ঝামেলায় পড়তে হবে। তাই চুপচাপ সবাই ব্যাপারটিকে এড়িয়ে গেল। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা একটা ছেলে তৎক্ষণাৎ গিয়ে খবরটি শ্রাবণের কানে তুলে দিল। মেঘ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি শেষবারের মতো বলছি, আমাকে যেতে দিন। রাশেদ মুচকি হাসলো, এরপর কিছুটা ব্যঙ্গ করে বলে উঠল, ছাড়বো না তো কি করবে? মেঘের এবার আর দাঁড়িয়ে থাকার মতো কোনো মন মানসিকতা নেই।
ও সরাসরি এক পাশ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রাশেদ সেটা বোঝার সাথে সাথেই ওর হাত চেপে ধরলো। আরে আরে, এত গরম হচ্ছ কেন? একটু মিষ্টি করে কথা বললেও তো হয়। মেঘ শিউরে উঠল। চারপাশের সবাই যেন গা ঢাকা দিয়েছে। অয়ন পাশে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। ওর চোখে মেঘের জন্য কেমন যেন একটা বিরক্তি কাজ করছে, কারণ মেঘ ওকে পাত্তা দেয়নি। তাই যেন ইচ্ছে করেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে সে। তবে রাশেদকে মেঘের এতটা কাছাকাছি যেতে দেখে অবশেষে অয়ন বলে উঠল, রাশেদ, মুখে যা খুশি বল, কিন্তু মেয়েটার দিকে হাত বাড়াস না। ও শ্রাবণ স্যারের কাজিন। রাশেদ খেকিয়ে উঠল, চুপ কর তো, নিজে তো কিছুই করতে পারিস না, এখন নীতিবাক্য ছাড়তে এসেছিস? মেঘ এবার নিজের শক্তি দিয়ে রাশেদের হাত ছাড়িয়ে নিল। এরপর অয়নের উদ্দেশ্যে রুষ্ট কণ্ঠে বলে উঠল, যদি এতই সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়াও, পেছন থেকে বাধা দেওয়ার মানে কি? মেঘের গলার দৃঢ়তা দেখে রাশেদ কিছুটা অবাক হলো, কিন্তু হাসিটা মুখে চেপে রেখেই বলে উঠল, বাহ, খুব সাহস তো তোমার, দেখি এই সাহস কতদিন থাকে। বলেই আবারও মেঘের হাত চেপে ধরল রাশেদ। তা দেখে মেঘের শরীরে যেন আবারও বিদ্যুৎ খেলে গেল। সে সাথে সাথে এক পা পেছনে সরে গেল, কিন্তু রাশেদ তার হাত আরও কিছুটা জোরালোভাবে চেপে ধরল। সাথে সাথে মেঘের চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। কর্কশ কণ্ঠে মেঘ বলে উঠল, হাত সরিয়ে নিন, নয়তো এর ফল ভালো হবে না। রাশেদ ফিসফিসিয়ে হাসল, যেন মেঘের ভয় পাওয়াটা খুব উপভোগ করছে সে। ফলাফল? হাহ, কি করবে তুমি সুন্দরী? মেঘের ধৈর্যের বাঁধ ভেঙে চলেছে ঠিক তখনই চারপাশে এক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভারী বুটের শব্দ আর তীক্ষ্ণ দৃষ্টি এক পুরুষ কণ্ঠ পুরো পরিস্থিতিকে আরো কিছুটা জমিয়ে তুলল। তোরা হাত সরাবি নাকি আমি সরিয়ে সাহায্য করব? শ্রাবণ। মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো তার দিকে। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে রাশেদকে ঘুরে ঘুরে দেখছে। রাশেদের মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। অয়ন আর তার দলও যেন বুঝে গেছে এবার সমস্যা বাড়তে চলেছে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে এসে রাশেদের হাতের দিকে তাকালো। এরপর চল শক্ত করে এক ঝটকায় রাশেদের হাত সরিয়ে দিল। কণ্ঠে কোনো উচ্চারণ নেই, কোনো রাগ নেই, তবুও তার চোখের শীতল দৃষ্টি রাশেদকে এক ধাক্কায় পেছনে সরে যেতে বাধ্য করল। রাশেদ খানিকটা হতভম্ব হয়ে কিছু বলতে যাবে, কিন্তু শ্রাবণ চোখের দৃষ্টি দেখে তৎক্ষণাৎ গিলে ফেলল কথাটা। তারপর ভ্রু কুঁচকে একবার মেঘের দিকে তাকিয়ে বলে উঠল, আজ বেঁচে গেলি সুন্দরী, পরে তোকে দেখে নিব। বলেই রাশেদ সেখান থেকে সরে পড়ল। তার দলবলও তাকে অনুসরণ করে চলে গেল। অয়ন শেষবারের মতো মেঘের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু শ্রাবণের কটমট দৃষ্টি দেখে সেও চুপচাপ চলে গেল। মেঘ এতক্ষণে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ছিল। বুকের ভেতরে ধুকপুক করতে লাগলো তার, কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না। শ্রাবণ এবার ধীরে ধীরে মেঘের দিকে ঘুরলো। মেঘ জানে এখন শুরু হবে তার বকা খাওয়ার পালা। তবে মেঘকে অবাক করে দিয়ে শ্রাবণ একেবারে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার সঙ্গে না গিয়ে পালিয়ে এসেছিস তাই না? দেখেছিস তো, এটাই তোর স্বাধীনতা চাওয়ার ফল। মেঘ এবার চুপ করে গেল। শ্রাবণের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না সে। শ্রাবণ এক পলক তাকিয়ে থাকলো মেঘের দিকে, তারপর ঠান্ডা গলায় বলল, চল বাসায় ফিরবি এখন। শ্রাবণের কথায় ঘোর প্রতিবাদ করতে চেয়েছিল মেঘ, কিন্তু শ্রাবণের শীতল দৃষ্টি দেখে আর সেই সাহস পেল না। চুপচাপ তার পিছু নিল। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল মেঘকে। শ্রাবণের প্রতি তার রাগ কমেনি, কিন্তু আজ সে একটু হলেও স্বস্তি অনুভব করছে। আর যাই হোক না কেন, শ্রাবণ তাকে ঠিকই রক্ষা করেছে। তবে অদ্ভুত শান্তভাবে দাঁতে দাঁত চেপে চল শক্ত করে সবকিছু সহ্য করে যাচ্ছে শ্রাবণ। মুখে কোনো কথা নেই তার, কিন্তু চোখে এক অন্ধকার ঝড়ের পূর্বাভাস। রাশেদ যখন মেঘের সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিচ্ছিল, তখনই শ্রাবণের চোখে একরকম অস্বাভাবিক ঝলক দেখা দিয়েছিল, একটা অস্থির অগ্নিস্ফুলিঙ্গের মতো ঝলক। মুহূর্তেই হাতের মুঠি এতটাই শক্ত হয়ে গেছিল তার যে মনে হচ্ছিল একটু পরেই ফেটে যাবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছে। তার তীক্ষ্ণ দৃষ্টি রাশেদের প্রতিটা নড়াচড়া খেয়াল করেছে। রাশেদ যখন মেঘের সামনে এগিয়ে গিয়েছিল,
যখন তার দৃষ্টি মেঘের ওপর পড়েছিল তখন শ্রাবণের শির দ্বারা দিয়ে একটা ভয়ঙ্কর স্রোত নেমে গিয়েছিল। শ্রাবণের রাগ সব সময় নীরব ঠান্ডা, কিন্তু সেটা যখন বিস্ফোরিত হয় তখন তাণ্ডব ঘটে। আজ রাতটা হয়তো রাশেদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত হতে চলেছে, কারণ শ্রাবণ তাকে ছেড়ে দেয়নি, বরং সে অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য।